হ্যালো ফ্রেন্ডস, আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করা হবে সেটা হলো বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো এটা বায়োটেকনোলজির সেকেন্ড চ্যাপ্টার। এর আগের চ্যাপ্টারে আমরা প্রিন্সিপাল এবং প্রসেস পড়েছি। তো এই চ্যাপ্টারে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বাংলাতে তোমাদেরকে বোঝানো হবে। তো তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো বা নিট এক্সাম দেবে তাদের অনেক কাজে লাগবে। তো শুরু করা যাক। চ্যাপ্টার 10, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। তো বায়োটেকনোলজি এবং এটা কোথায় কোথায় কীভাবে কাজে লাগানো হয় সেটা দেখা যাক। Biotechnology, as you would have learned from the previous chapter, essentially deals with industrial scale production of biopharmaceuticals and biological using genetically modified microbes, fungi, plants, animals. তো বায়োটেকনোলজির আগের চ্যাপ্টারে আমরা এটা পড়েছি যে বায়োটেকনোলজিতে কী করা হয়, যে বায়োটেকনোলজির মাধ্যমে বিভিন্ন রকমের বায়োফার্মাসিউটিক্যালস বা বায়োলজিক্যাল প্রোডাক্ট তৈরি করা হয়। বায়োফার্মাসিউটিক্যালস বলতে এই যে মেডিসিন টাইপের ড্রাগস, মেডিসিন, এগুলো হলো বায়োফার্মাসিউটিক্যাল, মানে ফার্মাসির সঙ্গে যুক্ত, বায়োলজিকে কাজে লাগিয়ে। আর বায়োলজিক্যাল ইউজ প্রোডাক্টস এগুলো তৈরি করা হয় কোন, এবং সেটা প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল স্কেল, মানে প্রচুর পরিমাণে, যাতে সেটা নিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে, কোম্পানি তৈরি হতে পারে, সেগুলো বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করা যেতে পারে। বায়োরিঅ্যাক্টার্সের মধ্যে কীভাবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তৈরি করা ছিল সেটা আমরা আগে দেখেছি। এবং এটা কীভাবে হয়, বায়োলজিক্যাল ইউজিং জেনেটিক্যালি মডিফাইড মাইক্রোবস, ফাঞ্জাই, প্ল্যান্টস, অ্যানিমাল। এবং এখানে যে মাইক্রোবস, জীবাণু, তারপর ছত্রাক, উদ্ভিদ, প্রাণী, এদেরকে বায়োলজিক্যালি মডিফাই করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে। এদের ডিএনএ, এদের মধ্যে অন্য একটা ফরেন ডিএনএ, বাইরে থেকে ডিএনএ, যার মধ্যে আমরা যে জিন চাইছি সেই জিন আছে সেটাকে ইনক্লুড করা হয়, সেটাকে এর মধ্যে প্রবেশ করানো হয়, তারপর সেটাকে গ্রোথ করে সেটার সংখ্যা বাড়ানো হয়। তো এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি ডিটেলসে। দ্য অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইনক্লুড থেরাপিউটিক্স, ডায়াগনস্টিক, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস ফর এগ্রিকালচার, প্রসেসড ফুড, বায়ো রেমিডিয়েশন, ওয়েস্ট ট্রিটমেন্ট অ্যান্ড এনার্জি প্রোডাকশন। তো বায়োটেকনোলজি কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশন দেখা যায়, কোথায় কোথায় এটা ব্যবহার হয় দেখা যাক। তো থেরাপিউটিক্স কাজে ব্যবহৃত হয়। থেরাপিউটিক্স মানে বিভিন্ন রকম রোগ সারানোর কাজে, এই যে ফার্মাসিউটিক্যালস, মেডিসিন তৈরি। ডায়াগনোসিসের কাছে, কোনো রোগ নির্ণয় করা, যে কোনো মানুষের কিছু সিমটমস আছে, তারপর সেখানে কী রোগ আছে সেটা বায়োটেকনোলজির মাধ্যমে জানা যেতে পারে। জেনেটিক্যালি মডিফাইড ক্রপস ফর এগ্রিকালচার, এখন কি যে এগ্রিকালচার, এই যে কৃষিকাজ, এই যে তাতে যে আমরা বিভিন্ন রকমের শস্য তৈরি করছি, তো বায়োটেকনোলজির মাধ্যমে খুব অল্প সময়ে এবং প্রচুর পরিমাণে আমাদের ইচ্ছা মতো শস্য তৈরি করা সম্ভব হচ্ছে, যে আমরা যে বৈশিষ্ট্য চাইছি সেই বৈশিষ্ট্যই এখানে পেয়ে যাচ্ছি। তো সেটা আমরা ডিটেলসে পড়বো। যেই সবজিটার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো চাইছি সেই বৈশিষ্ট্যগুলো পেয়ে যাচ্ছি। প্রসেসড ফুড, তারপরে খাবার। প্রসেসড খাবার মানে কি, খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকমের ভেজাল বা কোনো রকমের অন্য রকমের ক্ষতিকর প্রভাব এগুলো থাকবে না। বায়ো রেমিডিয়েশন, তারপর বিভিন্ন রকম বায়ো রেমেডি মানে সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়া। তো বিভিন্ন বায়ো রেমিডিয়েশন, জৈব রেডিয়েশন, বিভিন্ন জৈব অন্যান্য জীব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিভিন্ন পদার্থ। ওয়েস্ট ট্রিটমেন্ট, তো সিওয়েজ ট্রিটমেন্ট বা অন্যান্য ওয়েস্ট ট্রিটমেন্ট, এগুলো বায়োটেকনোলজির মাধ্যমে করা যাচ্ছে। অ্যান্ড এনার্জি প্রোডাকশন, এবং তাছাড়া শক্তি তৈরি করা। তো কত জিনিস তৈরি করা যাচ্ছে, তো সেটা আমরা নিচের ডিটেলসে পড়বো। এখানে জাস্ট জিস্ট আকারে লেখা আছে। 3 ক্রিটিক্যাল রিসার্চ এরিয়াস অফ বায়োটেকনোলজি আর, বায়োটেকনোলজির 3টে মুখ্য রিসার্চ এরিয়া আছে যে বিষয় যেটা নিয়ে রিসার্চ করা হয়। তো সেটা কী কী আছে দেখা যাক। এক হচ্ছে প্রোভাইডিং দ্য বেস্ট ক্যাটালিস্ট ইন দ্য ফর্ম অফ ইমপ্রুভড অর্গানিজম, ইউজুয়ালি এ মাইক্রোব অর পিওর এনজাইম। তো এটা কী কাজ করে, যে বেস্ট ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এবং সেটা কী হিসেবে কাজ করছে, ইমপ্রুভড অর্গানিজম, বিশেষ করে একটা মাইক্রোব বা অর পিওর এনজাইম। তো বায়োটেকনোলজির মাধ্যমে কী হয়, যে একটা মাইক্রোবস, তার যে ডিএনএ আছে, ধরা যাক ইকোলাই, তার মধ্যে প্লাজমিড প্রবেশ করেছে, সেই প্লাজমিডের মধ্যে আমরা একটা নতুন বাইরে থেকে ডিএনএ পার্টকে ইনডিউস করছি, এবং এর ফলে কী হচ্ছে, যে সেই মাইক্রোবসটা বা সেই উদ্ভিদটা বা সেই প্রাণীটার কি, সেটা তার যে কার্যক্ষমতা সেটা বৃদ্ধি পাচ্ছে, তার ফলের গুণগত মান সেটা বৃদ্ধি পাচ্ছে। মানে কি, একটা ক্যাটালিস্ট যে কাজ করে রাসায়নিক বিক্রিয়াতে, তো এগুলো সেই একই রকমের কাজ করছে। ক্যাটালিস্ট যেমন রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, এই বায়োটেকনোলজির মাধ্যমে এটাও সেগুলোকে উন্নতি করছে।
এবং সেই এনজাইমগুলো যে তৈরি হচ্ছে, সেই আমাদের যে এনজাইম চাইছি সেই এনজাইম তৈরি হচ্ছে, সেখান থেকে আমরা যে প্রোটিন চাইছি সেই প্রোটিন তৈরি হচ্ছে। তো একটা কি ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, জৈব ক্যাটালিস্ট হিসাবে, ক্যাটালিস্টের মতো কাজ করছে। এরপরে কি আছে, ক্রিয়েটিং অপটিমাল কন্ডিশন থ্রু ইঞ্জিনিয়ারিং ফর এ ক্যাটালিস্ট টু অ্যাক্ট। এরপরে আবার কি যে একটা অপটিমাল কন্ডিশন, সব কন্ডিশনে তো এগুলো হবে না, অপটিমাল কন্ডিশন দরকার। এই যে আমরা দেখেছিলাম সেল মেমব্রেন ডিএনএটাকে নিচ্ছে, এমনি এমনি নিবে না, তার জন্য অনেক প্রসিডিওর আছে, জিন গান আছে, বা তারপরে ওই যে টেম্পারেচার হিট শক দিতে হচ্ছে, আইসের মধ্যে রাখতে হচ্ছে, অনেক ব্যাকটেরিয়া ব্যবহার করতে হচ্ছে, থার্মাস অ্যাকোটিকাস। তো এরকম একটা অপটিমাল কন্ডিশন দরকার যাতে এই ক্যাটালিস্টটা অ্যাক্ট করতে পারে, সেটা একটা বিষয় দেখতে হবে। ডাউনস্ট্রিম প্রসেসিং টেকনোলজি টু পিউরিফাই দ্য প্রোটিন অর অর্গানিক কম্পাউন্ড। তারপর ডাউনস্ট্রিম প্রসেস যেটা হচ্ছে সেপারেশন এবং পিউরিফিকেশন, যেটা আমরা বায়োরিয়েক্টর ইউজ করার মাধ্যমে কীভাবে করা হচ্ছে সেটা আমরা দেখেছিলাম। বায়োরিয়েক্টর প্রোডাক্ট তৈরি করার পর ডাউনস্ট্রিম প্রসেসিং, যাতে সেটা বাজারে আমরা বিক্রি করতে পারি। সেই প্রোটিনটা যেটা বায়োরিয়েক্টর থেকে তৈরি হলো সেটা তো আমরা ব্যবহার করতে পারবো না বা বাজারে বিক্রি করতে পারবো না, সেটাকে বাজারে বিক্রি করার জন্য সেটাকে প্রসেস করতে হবে, সেপারেট করতে হবে। এই যে ডাউনস্ট্রিম প্রসেস, এই পদ্ধতি কীভাবে যে প্রোটিন বা অর্গানিক কম্পাউন্ডগুলোকে, জৈব পদার্থগুলোকে পিউরিফাই করা যায় সেই বিষয়, এইগুলো রিসার্চ করা দরকার, রিসার্চ এরিয়া বায়োটেকনোলজি, যেটা এখনও রিসার্চ চলে। লেট আস নাও লার্ন হাউ হিউম্যান বিং হ্যাভ ইউজড বায়োটেকনোলজি টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ হিউম্যান লাইফ, স্পেশালি দ্য ফিল্ড অফ ফুড প্রোডাকশন অ্যান্ড হেলথ। তো এখন নিচে আমরা দেখব যে বায়োটেকনোলজিকে ব্যবহার করে মানুষের জীবনে কীরকম উন্নতি এসছে, বিশেষ করে ফুড প্রোডাকশন মানে খাবার তৈরিতে এবং হেলথ স্বাস্থ্যে। এই দুটো টপিকে বায়োটেকনোলজি কীরকম প্রভাব বিস্তার করেছে সেটা দেখা যাক। তো প্রথমে আছে বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার। তো এগ্রিকালচারে বা কৃষিকাজে বায়োটেকনোলজি কীভাবে সাহায্য করে। Let us take a look at the three options that can be thought for increasing food production. তো খাবারের প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা তিনটে বিষয় আছে, তিনটে অপশন আছে, তিনটে পদ্ধতিতে আমরা খাবারের প্রোডাকশন বাড়াতে পারি। তো কী কী দেখা যায়, একটা হচ্ছে এগ্রো কেমিক্যাল বেসড এগ্রিকালচার, যে কৃষিকাজ হচ্ছে তার মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করছি, সেই ব্যবহার করা ইনসেকটিসাইড, পেস্টিসাইড, এগুলোর মাধ্যমে রোগ জীবাণু ধ্বংস করছি এবং এইভাবে যে কৃষিকাজ সেটাকে উন্নতি সাধন করছি। এটা একটা উপায় আছে এগ্রিকালচারকে উন্নতি করার জন্য। আর 2 নম্বর কিছু অর্গ্যানিক এগ্রিকালচার, যে রাসায়নিকের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, জৈব পদার্থ ব্যবহার করা, বিভিন্ন জীব ব্যবহার করা। তো এই পদ্ধতির মাধ্যমেও কী করা যায়, যে এটাকে বৃদ্ধি করা যায়, এই যে এগ্রিকালচার ফিল্ডটাকে আরও উন্নতি করা যায়। তো এটা আমরা মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, সেখানে আমরা পড়েছিলাম অর্গ্যানিক ফার্মিং। 3 নম্বর হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ক্রপ বেসড এগ্রিকালচার। আর লাস্ট যে পদ্ধতিতে এগ্রিকালচারটাকে উন্নতি করা যায়, কৃষিকাজে উন্নতি করা যায়, সেটা হলো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার, যে এতে যে ডিএনএ আছে সেটাকে মডিফাই করা, তার মধ্যে যে বৈশিষ্ট্য আমরা চাইছি সেই বৈশিষ্ট্যযুক্ত জিনের ডিএনএটা এর মধ্যে ইন্ট্রোডিউস করা এবং তারপরে উন্নতি সাধন করা। তারপর আমরা যেরকম ফল চাইছি সেরকম ফল পাওয়া, যেরকম সবজি চাইছি সেরকম সবজি পাওয়া, যত পরিমাণে চাইছি সেই দ্রুত পাওয়া। তো এই একটা পদ্ধতি আছে। তার 3টে পদ্ধতি, একটা কেমিক্যাল ব্যবহার, একটা জৈব এগ্রিকালচার বা জৈব পদার্থ ব্যবহার, আর 3 নম্বর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো কেমিক্যালটা তো নর্মালি হয়ে থাকে, জৈব পদার্থ সেটা আমরা তো পড়েছি কীভাবে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, আর জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার যেটা সেটা আমরা এই চ্যাপ্টারে এখন পড়বো, ঠিক আছে। তো দেখা যাক, তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো, ফার্স্ট চ্যাপ্টারই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন এই চ্যাপ্টারটা অত্যন্ত ইজি, যদি ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো, বুঝে থাকো, তো তোমরা সহজেই বুঝতে পারবে। The Green Revolution succeeded in tripling the food supply, but yet it was not enough to feed the growing human population. তো গ্রিন রিভলিউশন হয়েছিল একবার আমাদের, যে সবুজ, যেটাকে বলে সবুজ রিভলিউশন। তো বাংলাটা যাই হোক, মানে গ্রিন রিভলিউশন হয়েছিল, যে একটা মহামারী এসেছিলো, তারপরে বিভিন্ন রকমভাবে সরকারের পদক্ষেপের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে গ্রিন রিভলিউশন এসেছিলো, এবং তার ফলে কী হয়েছিল, যে ট্রিপলিং দ্য ফুড সাপ্লাই, এবং গ্রিন রিভলিউশনে এগ্রিকালচারের ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং এর ফলে কী হয়েছিল, যে ফুড সাপ্লাই, যা আগে যে পরিমাণে খাবার তৈরি হতো তার থেকে 3 গুণ খাবার সাপ্লাইটা বেড়ে গিয়েছিলো গ্রিন রিভলিউশনের জন্য।
বাট ইয়েট ইট ওয়াজ নট এনাফ টু ফিড, কিন্তু এটা তবুও যথেষ্ট নয়, কারণ একটা ভারতের জনসংখ্যা প্রচুর বেশি, 140 কোটি। তো এর জন্য প্রচুর খাবার দরকার। 140 কোটি মানুষ প্রতিদিন দিনে 2 বার 3 বার খাবার খাচ্ছে, তো কতটা খাবার দরকার। তো গ্রিন রেভলিউশনে যে 3 গুণ বেড়ে গেছিলো সেটা যথেষ্ট নয়। Increased yields have partly been due to the use of improved crop varieties, but mainly due to the use of better management practice and use of agrochemicals, fertilizer and pesticide. তো এই যে গ্রিন রেভলিউশনের পরে যে প্ল্যান্টের যে ফুড সাপ্লাইটা 3 গুণ বেড়ে গেছিলো, এটা কীভাবে হয়েছিল? এটা কিছুটা হয়েছিল যে ক্রপ ভ্যারাইটিকে ইমপ্রুভ করা হয়েছিল, যে আগে যে সমস্ত শস্যগুলো ব্যবহার করা হতো বীজ হিসাবে, পরে সেগুলো একটু উন্নত শস্য বীজ ব্যবহার করা হয়েছিল, তারপরে কিছুটা বেড়েছিল। এটা তো কিছুটা ব্যাপার ছিল, কিন্তু মেনলি হয়েছিল কী কারণে? বেটার ম্যানেজমেন্ট প্র্যাকটিস। যে আগে ফসল ফলানোতে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, বীজ ফেলে দেওয়ার পরে নর্মালি বৃদ্ধি পেত, কিন্তু তারপরে সেটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করা হয়, সঠিকভাবে তার সার দেওয়া হয়, সঠিকভাবে তার দেখভাল করা হয়, সঠিকভাবে জলসেচ ব্যবস্থা করা হয়, তারপরে সঠিকভাবে যে অগাছা আছে সেগুলোকে পরিষ্কার করা হয়, ঠিকভাবে সেগুলো গ্রো করছে কিনা সেগুলোকে দেখা হয়। তো এই যে ম্যানেজমেন্টগুলো, এই বেটার ম্যানেজমেন্টের জন্য মেনলি বেড়েছিল। আর কী হয়েছিল? যে ইউজ অফ এগ্রো কেমিক্যালস, ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড, এবং জৈব সার, তারপর বিভিন্ন পেস্টিসাইড, যারা পেস্টকে বা কীটপতঙ্গকে মেরে ফেলে, ক্ষতিকর কীটপতঙ্গগুলোকে, সেগুলোর ব্যবহার বেড়ে গেছিলো। এবং এইভাবে কি এই গ্রিন রেভলিউশনের পরে এই সমস্ত পদক্ষেপের ফলে শস্যের যে সাপ্লাইটা সে 3 গুণ বাড়ানো সম্ভব হয়েছিল। However, for farmers in the developing world, agrochemicals are often too expensive, and further increase in yield with existing varieties are not possible using conventional breeding. কিন্তু যাই হোক, বর্তমানে যে ডেভেলপিং ওয়ার্ল্ড, মানে আমাদের ভারত ডেভেলপ করছে, ডেভেলপিং ওয়ার্ল্ড, তাই এখানে কি যারা চাষি আছে তাদের জন্য এই যে এগ্রো কেমিক্যাল, সেটা কিন্তু খুবই ব্যয়বহুল। মানে এখন চাষিরা তো বেশিরভাগ ক্ষেত্রে গরিব হয়ে থাকে, তো বিভিন্ন রকম জৈব সার, তারপরে পেস্টিসাইড, এগুলো বারবার ইউজ করা এদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। তাছাড়া এই যে এইভাবে যে বৃদ্ধি করা শস্যের যে চাষবাসটা, সেটা কিন্তু খুব একটা পসিবল নয়, যেভাবে এখন চাষবাস করা হয়ে থাকে কনভেনশনাল ব্রিডিংয়ের মাধ্যমে, খুব একটা পসিবল বা সম্ভব নয়। এর জন্য এখন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই কৃষিরা চাষবাস করে ঠিকই, কিন্তু তারা যে পরিমাণে কষ্ট করে থাকে, যে পরিমাণে তারা পরিশ্রম করে থাকে, সেই পরিমাণে কিন্তু তারা ফল পায় না, খুব একটা বেশি তারা চাষবাস করে লাভ করতে পারে না। এর জন্য এখন কৃষিকাজ করে শুধুমাত্র কেউ জীবিকা নির্বাহ করতে পারে না, এর জন্য তারা অন্য অন্য সাইডে কোনো কাজ করতে থাকে। তো এটা তোমরা গ্রামে যদি থাকো তো অবশ্যই বুঝতে পারবে। এবং এটা সম্ভাবনা, এই যে বর্তমানে যেইভাবে চাষবাস হচ্ছে এইভাবে ব্রিডিংটাকেও বৃদ্ধি করা বা খাদ্যের পরিমাণটাকেও বৃদ্ধি করা। তো এর জন্য কী আছে? এর জন্য ট্র্যাডিশনাল কনভেনশনাল ব্রিডিং তো সম্ভব না। এর জন্য কী করা হয়েছে এটা বৃদ্ধি করার জন্য? As traditional breeding technique fail to keep pace with the demand and to provide sufficiently fast and efficient system for crop improvement, another technology called tissue culture got developed. তো যেহেতু এই যে ট্র্যাডিশনাল ব্রিডিং, এই যে যেভাবে চাষবাস হয়ে থাকে নর্মালি জমি জায়গাতে, তো এটা কী করছে? যে আমাদের ডিম্যান্ডের সঙ্গে পেস বা যে সমন্বয় বা নিয়ন্ত্রণ বা মানে সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটা সমন্বয় সাধন করতে পারছে না, যে আমাদের যতটা ডিম্যান্ড, যতটা আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনটা সাপ্লাই করতে পারছে না। এবং ফাস্ট এবং এফিসিয়েন্ট সিস্টেম এবং ইমপ্রুভমেন্ট, সঠিকভাবে যে শস্য সেটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, যতটা আমাদের দরকার ততটা আমরা শস্য আমাদেরকে প্রদান করতে পারছে না, এবং খুব যতটা দ্রুত দরকার সেই ততটা দ্রুত পারছে না, ততটা এফিসিয়েন্টলিও পারছে না। তো এর জন্য কী হয়েছে? এর জন্য অন্য একটা টেকনোলজি আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার তৈরি করা হয়েছে, বিজ্ঞানীরা বিভিন্ন রকম গবেষণা করে টিস্যু কালচার তৈরি করা হয়েছে। এখানে কী হয়? টিস্যু কালচারে যে প্ল্যান্টের একটা টিস্যু নেওয়া হয়, তারপর সেই টিস্যুটাকে ল্যাবরেটরিতে কেমিক্যালস রাখা হয়, সেই কেমিক্যালসের মধ্যে তাকে গ্রো করা হয়, ক্যালাস গঠন করা হয়, সেই ক্যালাস থেকে সেই নতুন প্ল্যান্ট তৈরি করা হয়। তো এটা আমাদের যে ট্রান্সপ্লান্ট ইন প্ল্যান্ট আছে, প্ল্যান্ট সেই যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিন্তু এটা ডিটেলসে পড়ানো হবে, যে এই টিস্যু কালচারে কী হয়? যে একটা প্ল্যান্ট না হলো, তার কোনো একটা টিস্যু নেওয়া হলো, টিস্যুটাকে ল্যাবরেটরিতে সেটা বিভিন্ন রকম যে পরিবেশ দরকার, যে পরিবেশে সেটা বৃদ্ধি পাবে সেরকম একটা পরিবেশ ক্রিয়েট করা হলো ল্যাবরেটরিতে, তারপর সেটাকে গ্রো করা হলো, গ্রো করে সেখান থেকে ক্যালাস তৈরি করা হলো, সেই ক্যালাসগুলোকে তারপরে গ্রো করা হলো একটা পদ্ধতি আছে
যাই হোক একটা পদ্ধতি আছে তো সেই পদ্ধতির মাধ্যমে সেটাকে বৃদ্ধি করা হয়। তোমাদেরকে সেটা পরে বলে দেবো, মনে পড়ছে না এখন। হোয়াট ডাজ টিস্যু কালচার মিন? টিস্যু কালচার মানে যেটা বললাম সেটাই। ইট ওয়াজ লার্নড বাই সায়েন্টিস্ট ডিউরিং 1950s দ্যাট হোল প্ল্যান্ট কুড বি রিজেনারেটেড ফ্রম এক্সপ্ল্যান্ট, any part of a plant taken out and grown in a test tube under a sterile condition in a special nutrient medium. তো যেটা বললাম সেটাই, এবং 1950 সালে বিজ্ঞানী এটা আবিষ্কার করেন, এবং তারা দেখেন যে একটা পুরো উদ্ভিদ তৈরি করা যেতে পারে কোনো একটা উদ্ভিদের পার্ট থেকে, ঠিক আছে। তো এইভাবে এই জন্য কোনো একটা পার্ট কেনা হয় উদ্ভিদের, তারপর সেটাকে টেস্ট টিউবে বৃদ্ধি করা হয়, এবং এমনি এমনি তো পারবে না, তার জন্য একটা স্টেরাইল কন্ডিশন দিতে হবে, আর একটা স্পেশাল নিউট্রিয়েন্ট মিডিয়াম যেসব নিউট্রিয়েন্টস দরকার সেই সব নিউট্রিয়েন্টস দিতে হবে, আর স্টেরাইল কন্ডিশন দিতে হবে যাতে বাইরে থেকে কোনো রকম প্রভাব বা বিস্তার না করতে পারে, তারপর সেটা গ্রো করবে। দিস ক্যাপাসিটি টু জেনারেট এ হোল প্ল্যান্ট ফ্রম অ্যানি সেল অর এক্সপ্ল্যান্ট ইজ কল্ড টোটিপোটেন্সি। তো এই যে ক্যাপাসিটি একটা উদ্ভিদের, যে একটা এক্সপ্ল্যান্ট একটা প্ল্যান্টের পার্ট থেকে একটা পুরো নতুন প্ল্যান্ট তৈরি হয়ে যাচ্ছে, রিজেনারেট করছে, এই ক্যাপাসিটিটাকে বলা হয় টোটিপোটেন্সি। ইউ উইল লার্ন হাউ টু অ্যাকমপ্লিশ দিস ইন হায়ার ক্লাস। উঁচু ক্লাসে এগুলো পড়বে, যারা এগ্রিকালচার নিয়ে পড়ে তারা এগুলো পড়ে। ইট ইজ ইম্পর্টেন্ট টু স্ট্রেস হিয়ার দ্যাট দ্য নিউট্রিয়েন্ট মিডিয়াম মাস্ট প্রোভাইড এ কার্বন সোর্স such as sucrose and also inorganic salt, vitamin, amino acid, growth regulator like auxin, cytokine, intestine. তো এটা মনে রাখা উচিত অবশ্যই যে নিউট্রিয়েন্ট মিডিয়াম যেটা রাখা হয় ল্যাবরেটরিতে, যার উপরে এই যে এক্সপ্ল্যান্টটা গ্রো করে, তো তার মধ্যে কী কী থাকতে হবে, তার মধ্যে কোনো একটা কার্বন সোর্স থাকতে হবে, মানে যেমন কী কী সুক্রোজ থাকতে হবে, তার সাথে সাথে কী কী থাকতে হবে, ইনঅর্গানিক সল্টস, বিভিন্ন রকমের লবণ থাকতে হবে, ইনঅর্গানিক অজৈব পদার্থগুলো অজৈব লবণ থাকতে হবে, ভিটামিনস থাকতে হবে, অ্যামিনো অ্যাসিড থাকতে হবে, আর গ্রোথ রেগুলেট করার জন্য হরমোন যেমন অক্সিন, সাইটোকাইনিনস এগুলো থাকতে হবে। এগুলো মাস্ট থাকতেই হবে, না তো গ্রো করবে না। বাই অ্যাপ্লিকেশন অফ দিস মেথডস it is possible to achieve propagation of a large number of plant in a very short duration. তো এই পদ্ধতির মাধ্যমে কি অল্প সময়ের মধ্যে অনেক হাজার হাজার উদ্ভিদ তৈরি করা যেতে পারে, এবং সেই উদ্ভিদ থেকে সেই ফল তৈরি হবে, শস্য তৈরি হবে। This method of producing thousands of plants through tissue culture is called micropropagation, এবং এই পদ্ধতিটাকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন। এই যে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে কোনো একটা প্ল্যান্টের পার্টকে নিয়ে সেটাকে রিজেনারেট করা হচ্ছে, নতুন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, সেই পদ্ধতিকে বলে মাইক্রোপ্রোপাগেশন। ইচ অফ দিস প্ল্যান্ট উইল বি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু দ্য অরিজিনাল প্ল্যান্ট ফ্রম হুইচ দে আর গ্রোন, দে আর সোমা ক্লোনস। তো এদের ক্ষেত্রে কী হবে, যে নতুন প্ল্যান্টগুলো তৈরি হচ্ছে আর যে প্ল্যান্ট থেকে তৈরি হচ্ছে তাদের যে জেনেটিক সেটা কিন্তু একই রকম হবে, একেবারে সেম হবে, কারণ এখানে কোনো ভ্যারিয়েশন নেই। এখানে তো এমন কোনো ব্যাপার নেই যে রিপ্রোডাকশন করা হচ্ছে, কোনো গ্যামেটসের ব্যাপার নেই, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ব্যাপার নেই। এখানে তো প্ল্যান্টের একটা পার্ট থেকে করা হচ্ছে, ভেজিটেটিভ কোনো একটা পার্ট থেকে করা হচ্ছে, তাই এখানে কোনো ভ্যারিয়েশন আসবে না, জেনেটিক ভ্যারিয়েশন আসবে না, একেবারে সেম জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে। তাহলে কি এটা একটা নেগেটিভ পয়েন্ট, এর জন্য জেনেটিক ভ্যারিয়েশন থাকবে না, তো এর জন্য এদের সোমাক্লোনস বলে। মেনি ইম্পর্টেন্ট ফুড প্ল্যান্টস লাইক টমেটো, ব্যানানা, অ্যাপল ইটিসি হ্যাভ বিন প্রডিউস অন কমার্শিয়াল স্কেল ইউজিং দিস মেথড। তো এই পদ্ধতিকে অবলম্বন করে অনেক উদ্ভিদ যেমন টমেটো, তারপরে কলা, আপেল, এই সমস্ত গাছ তৈরি করা হয়েছে, এবং সেখান থেকে তাদের ফল তৈরি করা গেছে, এবং সেগুলো অনেকটাই উঁচু, মানে অনেক বেশি পরিমাণে, এবং সেখান থেকে যাতে কমার্শিয়াল লেভেল, অর্থাৎ সেটা থেকে যাতে বিক্রি করা যায়, সেখান থেকে টাকা উপার্জন করা যায় সেইভাবে। Try to visit a tissue culture laboratory with your teacher to better understand and appreciate the process. যদি সম্ভব হয় আশেপাশে কোনো টিস্যু কালচার ল্যাবরেটরি থাকে তো শিক্ষকদের সঙ্গে অবশ্যই যাওয়া উচিত, শিক্ষকদেরকে বলা উচিত যে হ্যাঁ আমরা সেটা ভিজিট করতে চাই। তোমরা যে কোনো জিনিস যদি নিজের চোখে এক্সপিরিয়েন্স করো তো সেটা সারা জীবন মনে থাকবে, এবং প্রত্যেকটা জিনিস তোমরা নিজে বুঝতে পারবে, ক্লিয়ারলি বুঝতে পারবে, এবং অন্যকেও বোঝাতে পারবে। তো যদি সুযোগ হয় তো অবশ্যই যাবে। Another important application of the method is the recovery of healthy plants from diseased plants. তো আরেকটাও ভালো এই যে টিস্যু কালচার আছে তার মাধ্যমে তো উদ্ভিদের সংখ্যা বাড়ানো হচ্ছে, সে ঠিক আছে, তার পাশাপাশি আরেকটা এর গুরুত্ব আছে, সেটা কি, যে রিকভারি অফ হেলথি প্ল্যান্ট ফ্রম ডিজিজ প্ল্যান্ট, যে একটা রোগাক্রান্ত প্ল্যান্ট হয়ে গেছে সেখান থেকে হেলথি প্ল্যান্ট তৈরি করা। যে ধরা যাক এটা একটা উদ্ভিদ
একটা ধরা যাক একটা উদ্ভিদ রোগাক্রান্ত হয়ে গেছে, ঠিক আছে? তো তার যে পার্টটাতে রোগ হয়নি, ধরা যাক তার এই পাতাগুলো রোগাক্রান্ত হয়ে গেছে, তো যে কাণ্ড যে পার্ট শাখা প্রশাখাগুলো রোগাক্রান্ত হয়নি সেখান থেকে কোনো একটা পার্ট নেওয়া হলো, তারপর সেটা টিস্যু কালচার করে যদি উদ্ভিদ তৈরি করা যায়, তো নতুন যে উদ্ভিদ তৈরি হবে তার মধ্যে কিন্তু কোনো রোগ থাকবে না, ঠিক আছে? কোনো রকম রোগ থাকবে না। তো এইভাবে রোগাক্রান্ত প্ল্যান্ট থেকে সুস্থ উদ্ভিদ তৈরি করাও যায় এই পদ্ধতিতে। ইভেন ইফ দ্য প্ল্যান্ট ইজ ইনফেক্টেড উইথ এ ভাইরাস, the meristem, apical and axillary is free from virus. Hence, one can remove the meristem and grow it in vitro to obtain virus-free plant. যে ধরা যাক একটা উদ্ভিদ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে, ভাইরাস ঘটিত রোগ হয়ে গেছে, কিন্তু তার যে মেরিস্টেম আছে, মেরিস্টেম বলতে কি যে এপিক্যাল এবং অ্যাক্সিলারি যে পার্ট, অ্যাক্সিলারি পার্ট বলতে কি যে একটা উদ্ভিদ তার কাণ্ড আছে, এই যে এটা হচ্ছে এপিক্যাল পার্ট একেবারে যে কিনারা, আর এগুলো হচ্ছে অ্যাক্সিলারি পার্ট, ঠিক আছে? তো এই এপিক্যাল পার্ট বা অ্যাক্সিলারি পার্ট এগুলো কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না। তো এই সমস্ত পার্ট থেকে এই সমস্ত পার্ট নেওয়া হলো, তারপর সেটা টিস্যু কালচার করে সেটা নতুন একটা উদ্ভিদ তৈরি করা হলো, তখন সেই উদ্ভিদ কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না, সেটা ভাইরাস ফ্রি প্ল্যান্ট হবে। তাহলে কি একটা রোগাক্রান্ত থেকে একটা সুস্থ উদ্ভিদ তৈরি করা যাচ্ছে। সায়েন্টিস্ট হ্যাভ সাকসিডেড ইন কালচারিং মেরিস্টেম অফ ব্যানানা, সুগার কেন, পটেটো ডিসি। তো বিজ্ঞানীরা এই পদ্ধতি থেকে মাধ্যমে কলা, তারপরে আখ, তারপর আলু, এদের মেরিস্টেমকে ব্যবহার করে নতুন উদ্ভিদ তৈরি করতে সম্ভব, মানে তারা সাকসেস হয়েছে। Scientists have even isolated single cell from plants, and after digesting their cell wall have been able to isolate naked protoplast surrounded by plasma membrane. তো এটা আরও ভালো একটা বিষয়, এটা কি যে যে বিজ্ঞানটা তার কী সম্ভব হয়েছে, যে একটা সিঙ্গেল সেল আছে, একটা উদ্ভিদ কোষ আছে, ধরা যাক এটা একটা উদ্ভিদ কোষ, তো তার চারিদিকে তো আছে কোষ প্রাচীর আছে। তো বিজ্ঞানরা কী করেছে, এই যে উদ্ভিদ কোষ আছে, তো তাদের এই যে সেল ওয়াল আছে, সেই সেল ওয়ালটাকে কি ডাইজেস্ট করতে সক্ষম হয়েছে, সেলুলোজ মাধ্যমে বা বিভিন্ন এনজাইমের মাধ্যমে এগুলোকে ডাইজেস্ট করে রিমুভ করতে সক্ষম হয়েছে, এবং তারা আইসোলেট করতে পেরেছে ন্যাকেড প্রোটোপ্লাস্ট। তো তারপর শুধুমাত্র এই যে ভেতরের যে প্রোটোপ্লাজম আছে, প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত যে পার্টটা আছে, তারা শুধুমাত্র সেই পার্টটাকে আলাদা করতে সক্ষম হয়েছে। তাহলে প্ল্যান্টের এমন একটা মানে কোষের মধ্যে থেকে সেল ওয়ালটাকে আলাদা করে সেল মেমব্রেন সহ যে ভেতরের কোষ, যে আমাদের নিউক্লিয়াস থাকবে, বিভিন্ন অঙ্গাণু থাকবে, এবং সেটাকে আলাদা করতে সক্ষম হয়েছে। তো এটা একটা ভালো খুব একটা দিক। এর ফলে কী হয়েছে, কী উপকার হয়েছে, আইসোলেটেড প্রোটোপ্লাস্ট ফ্রম টু ডিফারেন্ট ভ্যারাইটিস অফ প্ল্যান্ট ইচ হ্যাভিং এ ডিজায়ারেবল ক্যারেক্টার ক্যান বি ফিউজ টু গেট হাইব্রিড প্রোটোপ্লাস্ট হুইচ ক্যান বি ফার্দার গ্রোন টু ফ্রম এ নিউ প্ল্যান্ট। তো এইভাবে দুটো উদ্ভিদ নেওয়া হলো। তো এইভাবে দুটো উদ্ভিদ নেওয়া হলো, তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে যে এক্সাম্পলটা আছে যে পটেটো প্লাস টমেটো, তারপর এই দুটো মিলে একটা নতুন উদ্ভিদ তৈরি হবে। তো এইভাবে এক্সাম্পল নিলে সুবিধা হবে। ধরা যাক এটা একটা টমেটো, ঠিক আছে? টমেটোর একটা সেল আছে, তার সেল ওয়ালটাকে আলাদা করলাম, আর এখানে একটা পটেটোর সেল নেওয়া হলো, তার সেল ওয়ালটাকে আলাদা করলাম, সায়েন্টিস্টরা আলাদা করলো। তারপরে এখানে সেখান থেকে পটেটোর শুধুমাত্র প্রোটোপ্লাস্টটা থাকবে আর সেল মেমব্রেন থাকবে, টমেটোর প্রোটোপ্লাস্ট থাকবে আর সেল মেমব্রেন থাকবে। তো এরপরে কী হলো, এই দুটোকে যুক্ত করা হলো বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে ল্যাবরেটরিতে। এই দুটো সেল যে প্রোটোপ্লাস্ট আছে সেই দুটো প্রোটোপ্লাস্টকে যুক্ত করা হলো। এর ফলে এদের থেকে যে নতুন প্রোটোপ্লাস্ট তৈরি হবে, সেই প্রোটোপ্লাস্টের মধ্যে কী থাকবে, টমেটোর মানে অর্থাৎ টমেটোরও বৈশিষ্ট্য থাকবে, আর পটেটোরও বৈশিষ্ট্য থাকবে, আলুর বৈশিষ্ট্য থাকবে, টমেটোর বৈশিষ্ট্য থাকবে। এর ফলে নতুন যে প্ল্যান্ট তৈরি হলো এর মধ্যে টমেটো এবং পটেটো দুটোর বৈশিষ্ট্য থাকছে। এবং তখন এবার এটাকে যদি ক্লোন করা হয় এবং এটাকে যদি বৃদ্ধি করা হয়, তো এখান থেকে কি নতুন উদ্ভিদ তৈরি হবে, এবং সেই উদ্ভিদটার মধ্যে টমেটো পটেটো দুটোর বৈশিষ্ট্য থাকবে। তো এইভাবে নতুন ফল তৈরি করা সম্ভব হচ্ছে। তাহলে কতটা উন্নত, কতটা উপকারী, এবং এটাই নিচে দেওয়া আছে, এবার তোমরা সহজে বুঝতে পারবে। তো এই দুটোকে যুক্ত করে তাহলে দুটো আলাদা আলাদা উদ্ভিদের সেল ওয়ালটাকে আলাদা করলাম, প্রোটোপ্লাস্টটাকে নিলাম, তাদেরকে যুক্ত করলাম, নতুন প্ল্যান্ট তৈরি করলাম। এভাবে নতুন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। দিজ হাইব্রিডস আর কল্ড সোমাটিক হাইব্রিড। তো এইভাবে যে নতুন হাইব্রিডস তৈরি হলো তাকে বলে সোমাটিক হাইব্রিড। হোয়াইল দ্য প্রসেস ইজ কল্ড সোমাটিক হাইব্রিডাইজেশন। আর এই পদ্ধতিটাকে বলা হয় সোমাটিক হাইব্রিডাইজেশন। মানে এই যে পদ্ধতি, সেল ওয়ালকে আলাদা করলাম দুটো কোষের, তারপর প্রোটোপ্লাস্টগুলোকে যুক্ত করছি,
আর এটা হলো সোমাটিক হাইব্রিড। ইমাজিন এ সিচুয়েশন হোয়েন এ প্রোটোপ্লাস্ট অফ টমেটো ইজ ফিউজড উইথ দ্যাট পটেটো অ্যান্ড দেন দে আর গ্রোন টু ফর্ম নিউ হাইব্রিড প্ল্যান্ট কম্বাইনিং টমেটো অ্যান্ড পটেটো ক্যারেক্টারিস্টিক। তো যেটা বললাম সেটাই, যে টমেটোর সেল অল আলাদা করলাম, প্রোটোপ্লাস্ট নিলাম, পটেটোর সেল অল আলাদা করলাম, প্রোটোপ্লাস্ট নিলাম, দুটোকে যুক্ত করলাম, একটা নতুন সেল তৈরি হলো, সেই প্রোটোপ্লাস্ট তৈরি হলো যার মধ্যে টমেটো পটেটোর দুটোর বৈশিষ্ট্য আছে। তারপর সেখান থেকে সেটা গ্রো করলাম, বৃদ্ধি করলাম কালচার মিডিয়ামে, তারপর সেখান থেকে কী হলো, নতুন উদ্ভিদ তৈরি হলো, তার মধ্যে দুটোর বৈশিষ্ট্য আছে। কত সুন্দর হবে। ওয়েল দিস হ্যাজ বিন অ্যাচিভড রেজাল্টিং ইন ফর্মেশন অফ টমেটো। হ্যাঁ, এটা সম্ভব হয়ে গেছে। মানে এই যে নতুন উদ্ভিদটা তৈরি হলো, নতুন যে ফলটা তৈরি হলো, তার নাম হচ্ছে পমেটো। পটেটোর পিও আর টমেটোর ম্যাটো, দুটো মিলে পমেটো। কত সুন্দর নাম। আনফর্চুনেটলি দিস প্ল্যান্ট ডিড নট হ্যাভ অল দ্য ডিজায়ার্ড কম্বিনেশন অফ ক্যারেক্টারিস্টিক্স ফর ইটস কমার্শিয়াল ইউটিলাইজেশন। তো যাই হোক, যে আমরা যেরকম ভেবেছিলাম যে টমেটো পটেটোর সব বৈশিষ্ট্যগুলো চলে আসবে, যে বৈশিষ্ট্যগুলো আমরা চেয়েছিলাম সেগুলো সবটাই আসেনি। সব অনেক বৈশিষ্ট্য এবং তার জন্য ভালো ভালো বৈশিষ্ট্যগুলো আসেনি যেগুলো আমরা চাইছিলাম। এর ফলে কী হয়, যে সেটাকে ভালোভাবে বেশিভাবে তৈরি করা সম্ভব হয়নি, কারণ বিক্রি হবে না, যেহেতু যে বৈশিষ্ট্যগুলো আমরা চাইছিলাম সেগুলো আসেনি, তার জন্য সেটা বাড়ানো হয়নি। কিন্তু যেহেতু আমরা উপায়টা পেয়ে গেছি, তাহলে আমরা ট্রাই করতে পারি, আরও নতুন নতুন উদ্ভিদের মধ্যে ট্রাই করব, কোনো একটা তো হবেই। অনেক মানে সাকসেস হবে, এখনও হয়েও গেছে অনেকে। এভাবে একটা নতুন নতুন ফল পাবো, যার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো চাইছি সেগুলো পাবো। Is there any alternative path that our understanding of genetics can show so that farmer may obtain maximum yield from their field? তো এখানে কি আর অন্য কোনো উপায় আছে? তো এখানে তো একটা উপায় বললাম, টিস্যু কালচার। তা আর কি কোনো উপায় আছে? যে এই যে জেনেটিক্স নিয়ে আমরা এত পড়াশোনা করছি, জেনেটিক্স বিষয়ে আমরা জানি যে জিনকে ট্রান্সফার করা যাচ্ছে, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে ইল্ডটাকে, অর্থাৎ যে উৎপাদন, সেটাকে বৃদ্ধি করা যেতে পারে, যাতে ফার্মার্সরা কৃষকেরা প্রচুর পরিমাণে তারা সবজি ফল এগুলো তৈরি করতে পারে। ইজ দেয়ার এ ওয়ে টু মিনিমাইজ দ্য ইউজ অফ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল সো দ্যাট দেয়ার হার্মফুল এফেক্ট অন দ্য এনভায়রনমেন্ট আর রিডিউসড? এমন কি কোনো উপায় আছে যার মাধ্যমে এই যে ফার্টিলাইজার, এই যে কেমিক্যালস, পেস্টিসাইড, ইনসেকটিসাইড ব্যবহার করছি, এগুলোর ব্যবহার কমানো যেতে পারে, যাতে এদের ফলে যে ক্ষতিকর প্রভাব দেখা যায় পরিবেশে সেটা কম হবে? ইউজ অফ জেনেটিক্যালি মডিফাইড ক্রপ ইজ এ পসিবল সলিউশন। হ্যাঁ, এর জন্য উপায় আছে। এবং এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, বায়োটেকনোলজির মাধ্যমে নতুন নতুন ক্রপস তৈরি করা, নতুন নতুন শস্য তৈরি করা। তো এবার নেক্সট চ্যাপ্টারে এগুলো পড়ানো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বোঝানো হয়েছে। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যেও তোমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।